ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী ক্লাসে। হ্যাঁ, তো আজকে মূলত আমরা আলোচনা করব পদার্থের অবস্থা নিয়ে। এটা নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী সায়েন্স পার্টের চতুর্থ অধ্যায়। ঠিক আছে? তো আজকের আলোচ্য টপিক হবে ব্যাপন নিঃসরণ। ওকে, তো চলো শুরু করে দেওয়া যাক। একটু চেক করে নি। ওকে, ঠিক আছে। ওকে, সো এখন দেখো, তো এখন আমরা পড়বো এটা হচ্ছে ব্যাপন নিয়ে। ঠিক আছে? ব্যাপন। ওকে, ওকে, ব্যাপন বা ডিফিউশন। ওকে, আচ্ছা, এখন ব্যাপন কাকে বলা হয়? তো চলো সংজ্ঞাটা পড়ি। হ্যাঁ, সংজ্ঞা। তো মাথায় রাখো, সংজ্ঞা হচ্ছে তোমার এরকম। কোনো পদার্থ যখন উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে বিনা বাধায় ছড়িয়ে পড়ে। ঠিক আছে? বিনা বাধায়। হ্যাঁ, বিনা বাধা বলতে বাধা নাই, তার মানে বাধা নাই বলতে চাপ নাই, মাথায় রাখবা। বিনা বাধায়, ওকে, ছড়িয়ে পড়ে। হুম তখন তাকে কি বলা হয়? তখন তাকে ব্যাপন বলে। ওকে, তো এখন এখানে দেখো, তো ব্যাপন কাকে বলা হয় বলো দেখি। কোন পদার্থ যখন উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে বিনা বাধায়, হ্যাঁ, তো এই বিনা বাধায় বলতে কি বুঝাইতেছে বলো দেখি। চাপ ছাড়া, মানে চাপ লাগবে না, মানে বিনা চাপে না, চাপ ছাড়াই। ওকে, সো এখন দেখো ছড়িয়ে পড়ে তখন তাকে আমরা ব্যাপন বলি। ওকে, এখান থেকে তুমি জাস্ট কয়েকটা টার্ম মাথায় রাখবা। তো ব্যাপনের বেলা কি ছিল বলতো? 1 নম্বর শর্তটা ছিল, হ্যাঁ, উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বে ছড়াবে। ঠিক আছে? উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বে যাবে। আচ্ছা, কতক্ষণ ছড়াবে? এটা কতক্ষণ ছড়াবে বলো দেখি। এটা ততক্ষণ ছড়াবে যতক্ষণ না উভয়ের ঘনত্ব সমান হয়। আচ্ছা, যতক্ষণ সর্বোচ্চ হুম সর্বোচ্চ ঘনত্ব সমান না হয়। হ্যাঁ, ঘনত্ব সমান না হয়, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ব্যাপিত হবে। ঠিক আছে? না হয়, হ্যাঁ, ততক্ষণ ব্যাপিত হবে, ব্যাপন চলবে। অর্থাৎ যখন তোমার ঘনত্ব সমান হবে, বুঝছো, উভয় অঞ্চলে ঘনত্ব সমান হবে, তখন কিন্তু ব্যাপন আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। হবে। আচ্ছা, আশা করি বুঝছো এটা। 2 নম্বর দেখো, ব্যাপনের ক্ষেত্রে, বুঝছো, ব্যাপনের বৈশিষ্ট্য লেখো। এটা বৈশিষ্ট্য। সো ব্যাপনের জন্য চাপের প্রয়োজন হয় না। চাপের প্রয়োজন হয় না। চাপের প্রয়োজন হয় না। এটা একটু মাথায় রাখো। আচ্ছা, 3 নাম্বার চলো। 3 নাম্বার দেখো, এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যেহেতু তোমার চাপের প্রয়োজন হয় না, বুঝছো, বাহ্যিক কোনো চাপের প্রয়োজন হয় না, তার মানে এটি কি প্রক্রিয়া বলতো? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত মানে কি বলো দেখি। নিজে নিজে প্রক্রিয়া, মানে আপনা আপনি ঘটে থাকে। ঠিক আছে? এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখন চলো আমরা এক্সাম্পল দেব। ঠিক আছে? তার আগে দেখো, হুম তো এগুলো তো বৈশিষ্ট্য পাইছো। তো 4 নম্বর বৈশিষ্ট্য হইতেছে তোমার, দেখো, ব্যাপন কোন কোন পদার্থ ব্যাপনে অংশগ্রহণ করে। তো মাথায় রাখো, তো কঠিন, হুম তরল, গ্যাসীয়, হ্যাঁ, সকল পদার্থই কিন্তু ব্যাপনে অংশগ্রহণ করে। সব
পদার্থ ব্যাপনে অংশ নেয়। অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত পদার্থের কি হয় বলো দেখি? ব্যাপন হয়। এটা একটু মাথায় রাখবা। ওকে। সো ৫ নাম্বার বৈশিষ্ট্য দেখো। তো ৫ নাম্বার বৈশিষ্ট্যটা এটা হচ্ছে তোমার এরকম। ওকে, সরি। নিম্ন ঘনত্ব, উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্ব ছড়াবে। ওকে। তো ৫ নাম্বারটা কি জানো? তো মাথায় রাখবা, তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বৃদ্ধি করলে, হুম, করলে ব্যাপন হার বাড়ে। ঠিক আছে? ব্যাপন হার বৃদ্ধি পায়। আচ্ছা। সো আর একটা জিনিস জানো, ৬ নাম্বার টার্মটা হইতেছে এরকম, ঘনত্ব বৃদ্ধি পেলে। ঠিক আছে? ঘনত্ব বৃদ্ধি পেলে ব্যাপন হার কমে যায়। ব্যাপন হার কমে যায়। ওকে। চলো পরবর্তী টার্মটা হইতেছে তোমার, যার ভর বেশি। হ্যাঁ, যার ভর বেশি। ঠিক আছে? যার ভর বেশি তার ব্যাপন হার কি বলতো? কম। ব্যাপন হার কম। ওকে। সো এই টার্ম গুলো সুন্দর করে মুখস্থ করে নিবে। ঠিক আছে? ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এগুলো। সো ২ নাম্বারটা কি ছিল বলতো? ব্যাপনের জন্য চাপের প্রয়োজন হয় না। চাপের প্রয়োজন হয় না। সো এগেইন বলি, দেখো ব্যাপন কাকে বলা হয়? হুম, তো ব্যাপন হচ্ছে কি, কোনো পদার্থ যখন উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, বিনা বাধায়। বিনা বাধায় মানে কি বলতো? চাপ ছাড়াই, স্বতঃস্ফূর্ত, হ্যাঁ, ছড়িয়ে পড়ে, তখন তাকে ব্যাপন বলা হয়। তো বৈশিষ্ট্যগুলো কি হবে? তো বৈশিষ্ট্যগুলো হইতেছে তোমার, উচ্চ ঘনত্বের অঞ্চল হতে নিম্ন ঘনত্বে ছড়াবে। এখন কতক্ষণ ছড়াবে বলো দেখি? এই ব্যাপন কার্য ততক্ষণ চলবে যতক্ষণ না ঘনত্ব কি হয় বলো দেখি? সমান হইছে। বুঝছো? তো এখন দেখ ২ নাম্বারটা, এখানে কোনো চাপের প্রয়োজন হয় না। তো যেহেতু চাপের প্রয়োজন হয় না, তার মানে এটি কোন প্রক্রিয়া? এটি হইতেছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে? ৪ নাম্বার দেখো, তো ব্যাপন প্রক্রিয়া কাদের কাদের হয়? তো কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থেরই কিন্তু ব্যাপন প্রক্রিয়া হয়। আরেকটা কথা মাথায় রাখবা, তাপমাত্রা যখন বৃদ্ধি করবা তখন দেখবে ব্যাপন হার বাড়তেছে। ঘনত্ব যখন বৃদ্ধি হয়, হ্যাঁ, যার ঘনত্ব বেশি, সো একটা কথা মাথায় রাখবা, যার ঘনত্ব বেশি তার কিন্তু ব্যাপন হার কমে যায়, এবং যার ভর বেশি তারও ব্যাপন হার কম। আচ্ছা, এখন ব্যাপন হার কম বলতে কি বুঝাইতেছো তুমি? দেখো ব্যাপন হার, ওকে, সো দেখো ব্যাপন হার বলতে কি বুঝাইতেছো? ব্যাপন হার, তো মাথায় রাখবা, ব্যাপন হার হচ্ছে, হ্যাঁ, একক সময়ে, একক সময়ে, হ্যাঁ, কোনো গ্যাসীয় পদার্থ বা কোনো পদার্থ যে নির্দিষ্ট আয়তন, যে নির্দিষ্ট আয়তন ব্যাপিত হয়, নির্দিষ্ট আয়তন কি হয় বলো দেখি? আয়তন কি হয়? ব্যাপিত হয়। ব্যাপিত হয়। ঠিক আছে? তাকে আমরা কি বলবো? ব্যাপন হার বলবো। তাকে ব্যাপন হার বলবো। এটা একটু মাথায় রাখবা। ব্যাপন হার বলবো। ওকে, ঠিক আছে। ওকে, চলো এটা একটা টার্ম পড়ি। তো ব্যাপন হার আর ইকুয়ালস টু কি বলতো? ব্যাপন হার, ব্যাপন হার, হার যেহেতু রেট, সো আর ইউজ করি। আর ইকুয়ালস টু কি বলতো? দেখো একক সময়ে কোনো পদার্থ যে নির্দিষ্ট আয়তন ব্যাপিত হয়, বুঝছো? সো আর ইকুয়ালস টু কি হয় বলতো? ভি ডিভাইডেড বাই টি। তো এখানে দেখো ভি হইতেছে কি বলতো? আয়তন। ওকে। আর টি কি বলতো? সময়, মানে ব্যাপিত হওয়ার সময়টা। দেখো এখন ধরো সিলিন্ডার, এর একটা সিলিন্ডার, হ্যাঁ, এটা একটা সিলিন্ডার, এটা
তো এটা কিন্তু গোলাকার সিলিন্ডার। সো দেখো এর ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ কত বলতো আর, তো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল এ ইকুয়ালস টু কি হবে বলতো, যেহেতু বৃত্তাকার সো আলটিমেটলি পাই আর স্কোয়ার। ওকে, আশা করি তুমি এটা জানো। ওকে দেখো, ধরো সিলিন্ডারের দৈর্ঘ্য হইতেছে তোমার এল, সিলিন্ডারের দৈর্ঘ্য কত বলতো এল। ওকে, তো ক্ষেত্রফল কত পাইছো এত। তো ধরো তোমার এখানে একটা গ্যাস আছে, এখানে একটা গ্যাস আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে গ্যাসটা কি করছে টি সময়ে, হ্যাঁ টি সময়ে কি করছে বলো দেখি, তো এল পরিমাণ পথ ট্রাভেল করছে। এখন তুমি কিন্তু জানো যে গ্যাস কিন্তু যখন ট্রাভেল করে তো আলটিমেটলি কি করে বলো দেখি, পুরো আয়তন দখল করে। সো এই জায়গায় পুরোপুরি কি আছে বলো দেখি, গ্যাস আছে না? হুম, দেখো এই জায়গাটা পুরোপুরি গ্যাস আছে। তো দেখো তো তাহলে টি সময়ে গ্যাসের অতিক্রান্ত পথ কত বড় দেখি, অতিক্রান্ত পথ হইতেছে এল পরিমাণ নাকি? তাহলে আয়তন কত হবে? আয়তন আয়তন কত হবে বড় দেখি, আয়তন ভি হইতেছে তোমার ক্ষেত্রফল এ ইন্টু, হ্যাঁ, দৈর্ঘ্য। সো এ তো আছেই, ইন্টু দৈর্ঘ্য এল। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে দেখো হার কি আসে, হার আসে হইতেছে ভি আয়তন, আয়তন তো এটা অবশ্যই, হ্যাঁ। আয়তন কত বলতো, ক্ষেত্রফল এ ইন্টু এল, এখান থেকে নিয়ে আসছো তুমি ডিভাইডেড বাই টি। ওকে, এটা কিন্তু তোমার ব্যাপন হার, বুঝছো? আচ্ছা, আমরা এর থেকে আর জটিলে যাব না, তো এর থেকে আমাদের প্রয়োজন হবে না, ঠিক আছে। এটা হইতেছে ব্যাপন হার আর এটা। আচ্ছা, এরপরে দেখো, তো এই হইতেছে ক্ষেত্রফল, এর হইতেছে তোমার সিলিন্ডারের দৈর্ঘ্য, এবং টি হইতেছে ব্যাপিত হওয়ার সময়। সো এখন এখান থেকে জাস্ট তুমি আর একটা টার্ম আসতে পারো। দেখো আমি বলতেছি না যে তোমাকে এটা পড়তে হবে, হ্যাঁ। তো তারপরে তুমি যদি পড়ে রাখতে পারো তোমার জন্য বেটার। দেখো তো এটা এইভাবে লেখা যাচ্ছে না, এ এল ডিভাইড বাই টি। হুম, তো এল হইতেছে অতিক্রান্ত দূরত্ব, হুম, গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এল, হ্যাঁ, ডিভাইডেড বাই টি। সো আলটিমেটলি দেখো এ তো আছেই ক্ষেত্রফল, ইন্টু এল ভাগ টি ইকুয়ালস টু কি লেখা যায় বলো দেখি, দূরত্ব ভাগ সময় বেগ লেখা যায়। সো এই ভি হইতেছে কি বলতো, বেগ। ওকে, কার বেগ বলতো, গ্যাসের বেগ। ওকে, এটা লাগবে না, এটা লাগবে না, লাগবে না, ঠিক আছে। তুমি জাস্ট এখান থেকে মাথায় রাখবো, এখান থেকে মাথায় রাখবা একটু সুন্দর করে, ঠিক আছে। ওকে, তো এটা কিন্তু ব্যাপন হার সম্পর্কে আমরা পড়ছিলাম। তো এখানে দেখো এ কি বলতো, সিলিন্ডারের ক্ষেত্রফল, এল কি বলো দেখি, এল হইতেছে তোমার সিলিন্ডারের দৈর্ঘ্য, অর্থাৎ যে দৈর্ঘ্য পরিমাণ গ্যাস কি হয়েছে, ব্যাপিত হয়েছে, ঠিক আছে। আর আর টি হইতেছে বলতো ব্যাপিত হওয়ার সময়টা, ঠিক আছে। ওকে, চলো এখন পরবর্তী টার্মে যাবো। তো আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম, হ্যাঁ, তো মাথায় রাখো ব্যাপন হার, বলছিলাম যে ব্যাপন হার, হ্যাঁ, ব্যাপন হার নিয়ে পড়ছিলাম। চলো পূর্ববর্তী পেজে আমরা দেখবো। তো এইখানে দেখো, এখানে বলা হয়েছে যে উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্ব অঞ্চলে ছড়াবে। আর কতক্ষণ পর্যন্ত ব্যাপন চলবে বলো দেখি, যতক্ষণ না এদের ঘনত্ব সমান থাকে, ঠিক আছে। এটা কিন্তু তুমি জানো। তারপরে দেখো চাপের প্রয়োজন হয় না, এটা আমরা বুঝছি, এটা আমরা বুঝছি। দেন এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা আমরা বুঝছি। এখন তরল কঠিন এটা কিন্তু আমরা এখনো পড়িনি, ঠিক আছে, এটা আমরা পড়বো। তো এখন দেন তাপমাত্রা বৃদ্ধি করলে ব্যাপন হার বৃদ্ধি পায়, এটাও কিন্তু আমরা এখন পড়া হয় নাই। ওকে, আমরা এক্সপ্লেইন করবো এগুলো। 6 নম্বরে দেখো বলছে যে ঘনত্ব বৃদ্ধি পেলে ব্যাপন হার কি হবে, কমে যায়। তো এখন এটা পড়বো চলো। এবং 7 নম্বর বলছে যার ভর বেশি তার ব্যাপন হার কম। চলো আমরা এই দুইটা টার্মকে আমরা এক্সপ্লেইন করি, ঠিক আছে। ওকে, ব্যাপন হার। ওকে, সো বলা হয়েছিল যে একক সময়ে, হ্যাঁ, যে পরিমাণ কি হয় বলো দেখি, একক সময়ে যে পরিমাণ গ্যাস কি হয় বলো দেখি, যে আয়তন দখল করে তাকে আমরা কি বলি, ব্যাপন হার বলি না। ওকে, ঠিক আছে। সো এখন মাথায় রাখবো, এখান থেকে আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা পড়ি একটু, চলো। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, দেখো এগুলো তোমার লাগবে না, বেশি একটা ইম্পর্টেন্ট না, নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এখন তুমি যদি পড়তে পারো তোমার জন্য এটা ভালো হবে, ঠিক আছে। গ্যাস ব্যাপন সূত্র। সো এখন মাথায় রাখবা ব্যাপন হার আর, দেখো চলো লিখে দিই, ব্যাপন হার, হ্যাঁ, ব্যাপন হার কি বলতো, ঘনত্বের, হ্যাঁ, কোন মৌলের বা পদার্থের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক।
ওকে, দেখো ব্যাপন হার কত বলতো? আর, হ্যাঁ? ওকে। সো আর ঘনত্ব যখন ডি হলেন, তো এখানে দেখো ডি হইতেছে তোমার ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব। ডেনসিটি, DENCT, বা কি বলতো? ঘনত্ব। কার বলতো? গ্যাসের ঘনত্ব। ওকে, ডেনসিটি বা ঘনত্ব। ওকে, আর আর হইতেছে তোমার ব্যাপন হার, রেট অফ ব্যাপন, ব্যাপন হার। ঠিক আছে, চলো এখন দেখো কি বলছে। ব্যাপন হার, হ্যাঁ, ব্যাপন হার কার ব্যস্তানুপাতিক? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো আর ইকুয়ালস টু কি হবে, মানে আর কি হবে? 1/√D। ওকে, সো এখন এখান থেকে দেখো, যখন তুমি ঘনত্ব বাড়াবা, ঘনত্ব যদি বৃদ্ধি করাও, ঠিক আছে, তো তোমার ব্যাপন হারটা কি হবে বলো দেখি? যেহেতু আর এবং ডি একে অপরের ব্যস্তানুপাতিক, সো আলটিমেটলি ঘনত্ব যখন তুমি বাড়াবা, সো আরটা কি হবে বলতো? কমে যাবে, বুঝছো? এবং দেখো ঘনত্ব যখন তুমি কমাবা, তো আলটিমেটলি দেখো ব্যাপন হারটা কি হবে বলো দেখি? এটা কিন্তু ইনক্রিজ করবে। সো এটা একটু মাথায় রাখবা। তো তীর চিহ্ন মানে, উপরে তীর চিহ্ন মানে কি বলতো? উপরে তীর চিহ্ন মানে হচ্ছে ইনক্রিজ, আর ডাউনওয়ার্ড মানে কি বলতো? এটা ডিক্রিজ মানে হ্রাস পাওয়া। DCRESE, বানানটা ঠিক করে নিবা একটু। সো এগেইন বলি, দেখো ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখন দেখো তার মানে হবে যার ঘনত্ব বেশি, যার ঘনত্ব বেশি, ঠিক আছে, ঘনত্ব বেশি তার কি হবে বলো দেখি? ব্যাপন হার কমবে। ঠিক আছে, তো বেশি তার ব্যাপন হার কি হবে? দেখো ঘনত্ব যখন বেশি হবে, ব্যাপন হার কি হবে? কমবে। ঠিক আছে, ব্যাপন কম। ওকে, অর্থাৎ কি হবে? ব্যাপন হার কম মানে সে কম ছড়াবে। সে সে কি হবে? কম ছড়াবে। ওকে, ঠিক আছে, আচ্ছা এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো এখন নতুন টপিক করবো এগিয়ে। তো এখান থেকে আরেকটা টপিক মাথায় রাখবা। তো ব্যাপন হার, হ্যাঁ, ব্যাপন হার। আচ্ছা আমি সূত্র প্রুফ করে দিলাম না, হ্যাঁ, কারণ এগুলো একটু ঝামেলা হয়। সো তুমি জাস্ট ডিরেক্ট মুখস্থ করে নাও এভাবে। ঠিক আছে, যখন তুমি ইন্টারমিডিয়েট করবা তখন কিন্তু তোমার আলটিমেটলি এগুলো এক্সপ্লেন করানো হবে। ঠিক আছে, তো ব্যাপন হার, হ্যাঁ, কোন মৌলের আণবিক ভরের, আণবিক ভরের, হ্যাঁ, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো দেখো ব্যাপন হার আর, হ্যাঁ, এখানে এম হইতেছে তোমার আণবিক ভর, মৌলের আণবিক ভর, এটা একটু মাথায় রাখো, আণবিক ভর। আর আর তো ব্যাপন হার জানোই তো। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু কি বলো দেখি? 1/√m। ওকে, সো এটা। ওকে, ওকে, দেখো ব্যাপন হার কি হয়েছে? আণবিক ভরের, হ্যাঁ, ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখন এগেইন দেখো, কোন মৌলের আণবিক ভর m যদি বেশি হয়, তাহলে ব্যাপন হার r ইকুয়াল টু কি হবে বলতো? ডাউন হবে, বুঝছো? কমে যাবে। আর m যদি তোমার কি হয় বলতো? কম হয়, তাহলে ব্যাপন হার কি হবে বলো দেখি? বৃদ্ধি পাবে। ঠিক আছে, সো এখান থেকে বলতে পারো তুমি, কোন মৌলের, কোন মৌলের আণবিক ভর বেশি হলে, আণবিক ভর বেশি হলে সে মোটা, হ্যাঁ, যে বেশি মোটা সে কিন্তু বেশি হাঁটতে পারে না, আর যে বেশি চিকন সে কিন্তু বেশি হাঁটতে পারে। সো এটাই মাথায় রাখবা। ওকে, কোন মৌলের আণবিক ভর বেশি মানে সে বেশি মোটা, সে বেশি হাঁটতে পারবে না, বা সে বেশি ব্যাপৃত হতে পারবে না। কোন মৌলের আণবিক ভর বেশি হলে, হুম, তার ব্যাপন হার কি বলতো? কম। তার মানে কি হবে? সে কি হবে? সে বেশি ব্যাপৃত হতে পারবে না, সে বেশি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এটা, সে বেশি ব্যাপৃত হতে পারবে না। ওকে, তার মানে সে বেশি ছড়ায় যেতে পারবে না, সে বেশি ছড়াই যেতে পারবে না, ছড়ায় যেতে পারবে না। ওকে, ওকে, তো চলো এখন কয়টা এক্সাম্পল দেখি এইটার উপর। ঠিক আছে, সো এখন দেখো, তো এখন ধরো কার্বন ডাই অক্সাইড, এর আণবিক ভর কত বলো দেখি? এর আণবিক ভর, আণবিক ভর কত হবে?
44, ঠিক আছে? গ্রাম পার মোল এইগুলো লাগবে না, জাস্ট 44 মুখস্থ রাখলে এনাফ। ওকে, এখন দেখো অ্যামোনিয়া হিসেব করো তুমি। অ্যামোনিয়ার আণবিক ভর কত হবে বলো দেখি? এর আণবিক ভর m ইকুয়ালস টু 17, ঠিক আছে? তো দেন তুমি এটা হিসাব করবা, হাইড্রোজেন এর আণবিক ভর কত বলো তো? 2। আচ্ছা, তারপরে দেখো আহ এখানে HCl হিসাব করো, HCl এর আণবিক ভর কত বলো দেখি? m ইকুয়ালস টু কত হবে? 36.5। ওকে, সো এখন দেখো তো, তুমি কিন্তু জানো যার ভর বেশি, বুঝছো কি বলছে? যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, সে বেশি ব্যাপিত হতে পারে না। তো এদের মাঝে কার ব্যাপন হার বেশি, ঠিক আছে? বলতে কার ব্যাপন হার বেশি মানে কে বেশি ছড়াবে, কম সময়ের মধ্যে কে বেশি ছড়ায় পড়বে, কার ব্যাপন হার বেশি। ওকে, দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, অ্যামোনিয়ার 17, হ্যাঁ, হাইড্রোজেনের কত বলতো? 2, HCl এর 36.5। দেখো মাথায় রাখবা ব্যাপন হার কার বেশি বড় দেখি? যার ভর কম। ব্যবধানের ক্রমটা কি হবে? দেখো তো হাইড্রোজেনের ভর কম না সব থেকে, সো হাইড্রোজেনের ব্যবধান কি হবে বলতো? বেশি হবে সবসময়, ঠিক আছে? তারপরে কি হবে? অ্যামোনিয়া বেশি ছড়াবে, তারপরে অ্যামোনিয়া, তারপরে কি বলতো? HCl। এবং সব থেকে ভারী কে বলতো? কার্বন ডাই অক্সাইড, বুঝছো? তো কার্বন ডাই অক্সাইড কিন্তু সব থেকে কম ব্যাপিত হবে, মানে কি সব থেকে কম ছড়ায় পড়বে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। চলো এখন দেখো, এখানে দেখো NO2 এবং CO এর মাঝে কার ব্যাপন হার বেশি? কে বেশি ব্যাপিত হবে? একই সময়ে কে বেশি ব্যাপিত হবে? তুমি কিন্তু জানো, এখান থেকে বলতেই পারো। তো দেখো নাইট্রোজেন NO2 এর আণবিক ভর কত বড় দেখি? এর আণবিক ভর m ইকুয়ালস টু, নাইট্রোজেনের হইতেছে 7 দুগুণ 14 প্লাস অক্সিজেন কি বলতো? একটা করে 8 আর একটা 16, দুইটা হইতেছে 32, ঠিক আছে? সো আলটিমেটলি কত হয়? 4 আর 2 6, 3 আর 4 46, ঠিক আছে? এবং CO এর জন্য কত হয় বলতো? m ইকুয়ালস টু, কার্বনের হইতেছে 12 প্লাস অক্সিজেন 16, সো আলটিমেটলি 6 আর 2 কত হবে? 8 হবে, 1 আর 2। সো দেখো নাইট্রোজেন ডাই অক্সাইডের 46, এর হইতেছে 28। তো কার আণবিক ভর বেশি? নাইট্রোজেন ডাই অক্সাইডের। সো ব্যাপন হার কার বেশি বড় দেখি? ব্যাপন হার CO এর বেশি হবে, কার থেকে বলতো? NO2 এর থেকে। ওকে, সো আলটিমেটলি কম্পারিজন গুলো তুমি কিন্তু পারবা। ওকে, ঠিক আছে, চলো এখন পরবর্তী স্লাইডে যাই। ওকে, দেখো এটা, এখন দেখো, তো এখানে বলছে, হ্যাঁ, আহ এখানে বলছে দেখো, আহ একটা কাঁচনল নিচ্ছে, ঠিক আছে? ব্যাপন পরীক্ষা আর পরীক্ষা। ওকে, আমরা কিন্তু জানি যে গ্যাসটা বেশি পাতলা সে বেশি ব্যাপিত হয়, বুঝছো? আর যে গ্যাসটা বেশি ভারী খুব কম পরিমাণে ব্যাপিত হয়। ওকে, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। দেখো প্রথমে কি করছে জানো? প্রথমত স্টেপ কি হয়েছে? স্টেপ 1 কি করছে বলো দেখি? প্রথমে একটা কাঁচনল নিছে। প্রথমে কি বলছে? একটা কাঁচনল নিছে, কাঁচনল নিছে, ঠিক আছে? কাঁচনল নিছে, 1 নম্বরে কাঁচনল নিছে। 2 নম্বরে কি করছে বলো? তো কাঁচনলের এক প্রান্ত, হ্যাঁ, এক প্রান্তে কি করছে বলো দেখি? HCl ভেজানো তুলা, HCl ভেজানো তুলা, তুলা। অপর প্রান্তে কি করছে বলতো? অপর প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, দ্রবণে ভেজানো তুলা। আচ্ছা, এগুলো বইয়ে লেখা আছে, হ্যাঁ, সো আমার দেওয়ার প্রয়োজন হবে না। চলো আমি জাস্ট এক্সপ্লেন করি সুন্দর করে। দেখো প্রথমত একটা কি করছে বলতো? একটা কাঁচনল নিছে, বুঝছো? একটা কাঁচনল নিছে। সো কাঁচনল এটা কিন্তু গোলাকার, এটা কি বলতো? গোলাকার। এবং সেম ভাবে এটা কিন্তু গোলাকার। দেখো এর ব্যাসার্ধ যদি r হয়, আলটিমেটলি এর ব্যাসার্ধ কত হয় বলতো দেখি? r ই হবে। ওকে, সো এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল a ইকুয়ালস টু, যেহেতু গোলাকার বা বৃত্তাকার, পাই আর স্কোয়ার। এর ক্ষেত্রফল কত হবে বলতো? এরও কিন্তু এই হবে ক্ষেত্রফল, বুঝছো? পাই আর স্কোয়ার। এখন দেখো পুরো দণ্ডের পুরো তোমার কাঁচনলের দৈর্ঘ্য ধরো, তোমার এটা কিন্তু কাঁচনল এল, হ্যাঁ, পুরো কাঁচনলের দৈর্ঘ্য কত বড় দেখি? এল। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে?
সো এখন এক প্রান্তে কি করছে, HCl দ্রবণে ভেজানো তুলা নিছে, আর এক প্রান্তে কি করছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভেজানো তুলা নিছে। ঠিক আছে, তো এখন এই যে HCl ভেজানো তুলা এই মুখ বন্ধ করে দিছে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভেজানো তুলাটা এই মুখ বন্ধ করে দিছে। এখন দেখো HCl হতে কিন্তু একটা গ্যাস আসবে, সেই গ্যাসটা আসবে HCl গ্যাস। ঠিক আছে, HCl গ্যাস। ওকে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তুলা থেকে কোন গ্যাস আসবে বলো দেখি? অ্যামোনিয়া গ্যাস আসবে। ওকে, এখন আস্তে আস্তে কিন্তু যে কোনো এক সময় এই জায়গাটা তারা কি করবে, মিলিত হবে। এই জায়গাতে দুইটা ধোঁয়া মিলিত হয়ে দেখো সাদা ধোঁয়া উৎপন্ন করবে। এই জায়গাটা কি উৎপন্ন হয়েছে বলতো? সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে। তো দেখো এখান থেকে দেখো HCl আসছে, বিক্রিয়াটা কিভাবে হয়? HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি আসবে বলো দেখি? অ্যামোনিয়া আসে। সো এই দুইটা মিলে যোগ হয় কি হয় বলো দেখি? অ্যামোনিয়াম। দেখো এখানে তিনটা হাইড্রোজেন, একটা চারটা হয়ে যাবে অ্যামোনিয়াম, আর এখানে এক্সট্রা একটা Cl। সো অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ধোঁয়াটা উৎপন্ন হবে এটা হচ্ছে সাদা বর্ণ। ঠিক আছে, সাদা বর্ণের ধোঁয়া। তো এই সাদা বর্ণের ধোঁয়াটা এখানে মিলিত হয়েছে। ওকে, চলো মিশাই দিই একটু। So, দেখো এখানে কি হয়েছে বলো দেখি? সাদা বর্ণের ধোঁয়া মিলিত হয়েছে। এখন তোমাকে বলছে যে ধরো এইটা হইতেছে তোমার এল দৈর্ঘ্যের একটা কাঁচনল। তো দেখো, ধরো তোমার এটা 100 সেন্টিমিটার, এল ইকুয়ালস টু 100 সেন্টিমিটার সে। এখন তো এই যে ধোঁয়াটা যে মিলিত হয়েছে, মিলিত স্থানটা কি হবে? অর্ধেক কথা হবে বলতে 50 না? সো এটা হইতেছে তোমার 50 মিটার, এটা হইতেছে 50, এটা হইতে 50। সো দেখো ধোঁয়াটা কি মাঝখানে একদম মাঝামাঝি স্থানে মিলিত হওয়ার কথা ছিল না? কিন্তু দেখো এটা কিন্তু ধোঁয়াটা মাঝামাঝি স্থানে মিলিত হয় নাই। মাঝামাঝি স্থানে মিলিত না হয়ে দেখো ধোঁয়াটা কি হয়েছে, যে কোনো একটা গ্যাসের পাশে হেলে পড়ছে। বুঝছো, দেখো এই HCl এর গ্যাসের দিকে এদিকে এসে জমা হয়েছে। আচ্ছা, এর কারণটা কি? আমি কিন্তু তোমাকে বলছিলাম যখন গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো দেখো আণবিক ভর বৃদ্ধি পেলে, আণবিক ভর ভর বেশি হলে ব্যাপন কম হয়। বুঝছো, ব্যাপিত কম হয়। ওকে, মাথায় রাখবা, ব্যাপিত কম হয়। দেখো তো কি হয় তাহলে? দেখো যখন দুইটার যদি আণবিক ভর সমান হইতো, HCl এবং এখান থেকে অ্যামোনিয়ার আণবিক ভর যদি সমান সমান হইতো, তার মানে কোথায় মিলিত হইতো বলো দেখি? একদম মাঝামাঝি। মানে এখান থেকে ধরো এটা পুরোটা যদি 100 সেন্টিমিটার হয়, সো এখান থেকে দেখো 50 সেন্টিমিটার দূরে, এখান থেকে 50 সেন্টিমিটার দূরে একদম মাঝামাঝি স্থানে মিলিত হইতো। কিন্তু দেখো এখানে HCl এর ভর এবং অ্যামোনিয়ার ভর কি বলতো? একই না। ঠিক আছে, এগেইন বলি, অ্যামোনিয়ার ভর এবং HCl এর ভর একই না। ঠিক আছে, তো কার ভর বেশি দেখি? HCl এর জন্য কত হবে? HCl এর আণবিক ভর কত হবে? 1 প্লাস 35.5, আলটিমেটলি 36.5। ঠিক আছে, ওকে এটা। আর অ্যামোনিয়ার ভর কত হবে? অ্যামোনিয়ার জন্য হবে 1 প্লাস এখানে দেখো 17, অ্যামোনিয়ার ভর হচ্ছে 17। সো কার ভর বেশি বড় দেখি? এই সেলের ভর বেশি। তো ব্যাপন হার কার বেশি হবে? তো ব্যাপন হার কার বেশি হবে বড় দেখি? অ্যামোনিয়ার যেহেতু ভর কম, সো আলটিমেটলি অ্যামোনিয়ার কি হবে? ব্যাপন হার বেশি হবে কার থেকে? এই সেলের থেকে। ওকে দেখো, তো অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি মানে কি বলো দেখি? একই সময়ে অ্যামোনিয়া গ্যাস বেশি জায়গা ট্রাভেল করবে। ওকে, তো এর মানে হইতেছে একই সময়ে, হ্যাঁ, একই সময়ে অ্যামোনিয়া কি করবে? বেশি দূর ট্রাভেল করবে, বেশি জায়গা দখল করবে। কারণ কি? সে ব্যাপিত বেশি হবে, ব্যাপন হার বেশি হবে, হ্যাঁ। আর এই সেল তো ভারী, সে কি করবে? সে যাইতেই পারবে না। বুঝছো, বেশি জায়গা যাইতে পারবে না। সে একই সময়ে অ্যামোনিয়া কি করবে? বেশি জায়গা দখল করবে। ঠিক আছে, আর এই সেল যেহেতু ভারী, সে কিন্তু বেশি দূর যাইতে পারবে না। সেজন্য দেখো, ওকে, তার মানে এই সেল কি হয়েছে বলো দেখি? ব্যাপন হার কম। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এখন দেখো, তো এখন দেখো, দেখো এটা হচ্ছে মিডল পয়েন্ট হওয়ার কথা ছিল, মিডল পয়েন্ট, মধ্য পয়েন্ট, হ্যাঁ। দেখো মধ্য পয়েন্টে ধোঁয়াটা না হয়ে উৎপন্ন হয়েছে কোন দিকে বলো দেখি? দেখো এই সেলের কাছাকাছি। তার মানে দেখো এখানে এই সেলের আণবিক ভর বেশি, তার মানে সে ব্যাপন হার কম। সেজন্য সে কি করতে পারেনি? বেশি দূর যাইতে পারেনি, সে কাছাকাছি গেছে। আর অ্যামোনিয়ার যেহেতু এখান থেকে যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার ভর যেহেতু কম, হ্যাঁ, সো আলটিমেটলি তার ব্যাপন হার বেশি, এবং সে অনেক বেশি জায়গা মাঝখানেও অতিক্রম করে এই সেলের এরিয়াতে এসে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তো আশা করি তুমি বুঝতে পারছো। তো এর মেইন থিমটা এইরকমই। HCl এর তোমার আণবিক ভর বেশি, সেজন্য এর ব্যাপন হার কম।
আর অ্যামোনিয়ার আণবিক ভর কম, তার মানে ব্যাপন হার বেশি, সো সে বেশি জায়গা ট্রাভেল করবে। এখন যেহেতু HCl এর আণবিক ভর বেশি, সো সে কিন্তু কি করতে পারবে না, বেশি দূর যাইতে পারবে না। ওকে, আর অ্যামোনিয়ার যেহেতু আণবিক ভর বেশি, সরি কম, সে কিন্তু বেশি জায়গা ট্রাভেল করছে। ঠিক আছে, ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো একটা ম্যাথ করব। ওকে, দেখো ম্যাথটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এটা একটা সিলিন্ডার, সো এটা সিলিন্ডারের একটা মুখ, এরকম গোলাকার মুখ, হ্যাঁ। তো এর ব্যাসার্ধ হইতেছে আর, ব্যাসার্ধ যদি আর হয় তো ক্ষেত্রফল কত বলতো, a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। ওকে, সেম ভাবে দেখো এর ক্ষেত্রফল যদি তোমার আহ আর হয় তো আলটিমেটলি এর ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার, a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এই হবে। ওকে, তো দেখো এই সিলিন্ডারের দৈর্ঘ্য হইতেছে তোমার 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সিলিন্ডার। ওকে, তো তুমি এই মুখে দিচ্ছ HCl, HCl সিক্ত তুলা, HCl সিক্ত তুলা, আর এই মুখে দিচ্ছ কি বলো দেখি, অ্যামোনিয়া সিক্ত তুলা, অ্যামোনিয়াম ওএইচ সিক্ত তুলা, হ্যাঁ। তো দেখো এখন কোশ্চেন বলছে, কোশ্চেন হইতেছে এরকম, তারা দেখো কোশ্চেন বলছে, হ্যাঁ, কোশ্চেনটা এরকম, হ্যাঁ। তো কাঁচ নলের দৈর্ঘ্য, কাঁচ নলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার হলে, 100 সেন্টিমিটার হলে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সাদা ধোঁয়াটা আছে, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া কোথায় উৎপন্ন হবে? ওকে, তো দেখো আমরা কিন্তু জানতাম এই সেলের আণবিক ভর কত বড় দেখি। তো এই সেলের আণবিক ভর কত, এর আণবিক ভর এম ইকুয়ালস টু কত হবে, 36.5, এটা একটু মাথায় রাখবা। আর অ্যামোনিয়ার আণবিক ভর কত বলতো, এম ধরি এই সেলের জন্য ধরলাম M1, ওকে, আর এর জন্য ধরলাম M2, কত হবে বলতো 17। ঠিক আছে, সো অ্যামোনিয়ার জন্য দেখো সে কিন্তু তার ভর কিন্তু অনেক কম, সো সে কিন্তু বেশি ব্যাপিত হবে, তবে এটা কিন্তু মিডল পয়েন্ট। তো এই ধোঁয়াটা কিন্তু এখানে মিডলে মিলিত না হয়ে এই সেলের কাছাকাছি এদিকে ধরো মিলিত হয়েছে, এটা হইতেছে তোমার মিলিত স্থানটা। তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড মিলিত হয়েছে। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তো দেখো এই যে পুরো ডিসটেন্সটা কতটুকু বড় দেখি, 100 সেন্টিমিটার। তো ধরলাম যে এখান থেকে এখানে, অর্থাৎ এখান থেকে দেখো অ্যামোনিয়াম, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলার যে এই প্রান্ত আছে, এই প্রান্ত হতে এ ধরলাম L মিটার। ওকে, L মিটার। আর তাহলে তোমার এইটা এই দৈর্ঘ্যটা কতটুকু হবে বলো দেখি, এই দৈর্ঘ্যটা হবে 100 মাইনাস L মিটার। ঠিক আছে, L সেন্টিমিটার, সরি L সেন্টিমিটার। ওকে, এগেইন বলি, তো দেখো এটা হচ্ছে মিলিত স্থান, হ্যাঁ, মিলিত স্থান। ঠিক আছে, সো প্রথমত দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলা হতে এর দৈর্ঘ্য কত ধরছি আমি, L সেন্টিমিটার। তাহলে HCl থেকে দৈর্ঘ্য কত হবে, 100 মাইনাস L সেন্টিমিটার। অর্থাৎ HCl, HCl সিক্ত তুলার প্রান্ত হতে 100 মাইনাস L সেন্টিমিটার দূরে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে, তো ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সো এখন আমরা কিন্তু জানতাম, আমরা কিন্তু জানতাম ব্যাপন হার, ব্যাপন হার, হ্যাঁ, ব্যাপন হার কার সমানুপাত ব্যস্তানুপাতিক বড় দেখি, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√m। ওকে, মানে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো দেখো এখন, তো এখন আমরা যে HCl এর জন্য ব্যাপন হার বের করব, HCl এর জন্য, HCl এর ব্যাপন হার বের করি, হ্যাঁ। ধরলাম যে যেহেতু আমরা এখানে HCl এর আণবিক ভর দিয়েছিলাম M1, সো আলটিমেটলি এর ব্যাপন হার ধরবো R1 ইকুয়ালস টু কি বড় দেখি, 1/√m1। ওকে, এটা 1 নম্বর সমীকরণ দাও। তারপরে দেখো অ্যামোনিয়া এর ব্যাপন হার কত বড় দেখি, এর ব্যাপন হার ধরবো R2 ইকুয়ালস টু কত বলতো, 1/√m2। ওকে, এটা 2 নম্বর সমীকরণ দাও। সো এখন কাজ করবা, 2 নম্বর ভাগ 1 নম্বর করো, 2 ভাগ 1 করো, কত হবে বলো দেখি এটা, R2/R1 ইকুয়ালস টু কি হবে, উপরে থাকবে হইতেছে, জাস্ট ভাগ করে দিবা। ওকে, চলো ভাগ করে দিই, কি হবে, সমান সমান আসে এখানে, হ্যাঁ। দেখো R2 হইতেছে 1/√m2,
ওকে, ডিভাইডেড বাই 1 ভাগ রুট ওভার m1। ওকে, তো এটাকে জাস্ট একটু মডিফাই করে উপরে দেখবা কি আসে বলো দেখি। উপরে আসে m1, নিচে কি থাকে বলতো m2। ওকে, m1 মানে হইতেছে তোমার HCl এর আণবিক ভর, আর m2 মানে কার আণবিক ভর বলো দেখি। m1 মানে হচ্ছে HCl এর, আর m2 মানে হইতেছে তোমার অ্যামোনিয়ার আণবিক ভর। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এখান থেকে দেখো r1, সো r2 ডিভাইডেড বাই r1 ইকুয়ালস টু কত আসে রুট ওভার হুম m1 ভাগ m2 আসছে। তো এখন তোমার কিন্তু এল এর মান বের করতে হবে। কি মান বের করতে হবে বলো দেখি। এল এর মান বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এখন ধরো HCl, ধরো আমি কি করি, ধরো টি সময়ে হ্যাঁ, দেখো একটা কথা মাথায় রাখবা, HCl এর ধোঁয়াটা, হ্যাঁ HCl এর যে ধোঁয়াটা আছে এখানে, এখানে আসতে যে সময় লাগছে টি, তো আলটিমেটলি দেখো ওই সেম সময় কিন্তু অ্যামোনিয়া কিন্তু এখানে আসছে, বুঝছো। তার মানে দেখো অ্যামোনিয়া এবং HCl তারা কিন্তু সেম সময়ে একজন এল পথ অতিক্রম করছে আর একজন 100 - এল পথ অতিক্রম করছে, ঠিক আছে। দেখো টি সময়ে হিসাব করো, টি সময়ে HCl কর্তৃক অতিক্রান্ত আয়তন, হ্যাঁ আয়তন কত হবে, V1 ধরবো, ঠিক আছে। V1 ইকুয়ালস টু কত হবে বলো দেখি। এ ক্ষেত্রফল কত বলো দেখি। এর ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু ক্ষেত্রফল দৈর্ঘ্য। সো ক্ষেত্রফল আয়তন কত হবে বলতো, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য না। তো আয়তন হয়ে যাচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তো টি সময় HCl কতটুকু দৈর্ঘ্য গেছে, আর ক্ষেত্রফল তো এ ধরছিলাম আমি, এর ক্ষেত্রফল কিন্তু সেম। তো এর দৈর্ঘ্য কত হবে, তো দৈর্ঘ্য হবে HCl গেছে 100 - এল, 100 - এল পরিমাণ, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। তো সেম দেখো টি সময়ে অ্যামোনিয়া কতটুকু পথ গেছে, অ্যামোনিয়া কর্তৃক অতিক্রান্ত আয়তন কত হয় বলো দেখি, V2। সো এটাও কিন্তু ক্ষেত্রফল আলটিমেটলি এ ইন্টু দৈর্ঘ্য কতটুকু গেছে, সে এল পরিমাণ দৈর্ঘ্য গেছে, বুঝছো। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো দেখো, তো এখন HCl এর ব্যবহার কত হবে, HCl এর ব্যবহার কত হবে, ব্যবহার R1 ইকুয়ালস টু দেখো V1 ভাগ টি। এখন সময়টা কিন্তু একই, তো আমরা কিন্তু জানতাম একক সময় যে পরিমাণ যে আয়তন যায়, হ্যাঁ তাকে আমি কি বলি, ব্যবহার বলি। সো এখন এখানে V1 কত হবে, এ 100 - এল ডিভাইডেড বাই টি। ওকে, এটা হচ্ছে তোমার HCl এর জন্য R1। তো অ্যামোনিয়া এর জন্য কত হয় বলো দেখি। অ্যামোনিয়া এর ব্যবহার কত হবে তাহলে, R2, R2 কত হবে, V2 ডিভাইডেড বাই টি, সময় একই। এ এল ভাগ টি। ওকে, সো এটাকে দাও 1 নম্বর, এটাকে 3 নম্বর সমীকরণ দাও, এটাকে 4 নম্বর সমীকরণ দাও। এখন দেখো, আশা আশা করি এটা বুঝতে পারছো, হ্যাঁ। চলো আমরা ব্যবহার বের করছি। So, এখন দেখো R2 কত হবে তাহলে, এখান থেকে R2 হইতেছে তোমার এল, R2 এখান থেকে নিয়ে এসো, এল, এল ডিভাইডেড বাই টি। এখন R1 কত হবে বলতো, এ ইন্টু 100 - এল ডিভাইডেড বাই টি। ওকে, ইকুয়ালস টু কত হবে, রুট ওভার m1 - m2। ওকে, সো দেখো এটাকে কাটাকাটি করা যায়, তো কাটাকাটি করলে কি থাকে বলো, কাটাকাটি করলে দেখো কি হয়। সো দেখো কাটাকাটি করলে কি হয় বলো। তো উপরে দেখো এল ডিভাইডেড বাই টি আছে, এটা উল্টে যায়। তো টি ডিভাইডেড বাই এ ইন্টু 100 - এল। ওকে, ইকুয়ালস টু কি হবে, রুট ওভার m1 - m2। হুম সেখানে দেখো এ এ ক্যান্সেল, টি টি ক্যান্সেল হয়ে যায়, তার কি থাকে বলো দেখি, এল ডিভাইডেড বাই 100 - এল। ওকে, এখান থেকে দেখো এম কত হবে, m1 ছিল তোমার, এখান থেকে m1 এটা ছিল HCl এর আণবিক ভর, m1 হয়েছে 36.5, আর m2 হয়েছে অ্যামোনিয়ার আণবিক ভর, হ্যাঁ 17। সো এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে তুমি কিন্তু এল এর মানটা বের করতে পারবা, ঠিক আছে। আশা করি তুমি এটা বের করে নেবে। আর এল এর মানটা আসবে সেন্টিমিটারে, কারণ কি কাঁচনলের দৈর্ঘ্য ছিল সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, এটাকে ভাগ করে দিবা, ভাগ করে বর্গমূল করে দিবা, বুঝছো। তারপর আর গুণন করে দিয়ে এল কে ফ্রি করবা। ওকে, ক্লাস 9 এ পড়তেছো, সো এটা তোমার পারার কথা। দেখো ম্যাথটা অনেক ইজি ছিল, হ্যাঁ। তো অনেক ইজি ছিল, তুমি চাইলে এটা সুন্দর করে করতে পারো, এবং এটা আসে বারবারই। ওকে, আর কোশ্চেনে তোমার গাণিতিক ভাবে চাইলে এভাবে দিবা, আর যদি গাণিতিক ভাবে প্রুফ না চায়, হ্যাঁ তখন কি করবা বলো দেখি। HCl, দেখো এখানে HCl আছে, তো দেখো নতুন একটা পেজ অ্যাড করি। এটা অনেক ইম্পর্টেন্ট, বোর্ডে আসে, হ্যাঁ। দেখো এখানে তোমার HCl সিক্ত তুলা আছে, এখানে কি বলতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এখান থেকে দেখো কি আসবে, অ্যামোনিয়া আসবে, বুঝছো।
আর এখান থেকে কি আসবে? HCl আসবে। এসে কিন্তু মাঝখানে মিলিত হবে না। তো দেখো অ্যামোনিয়ার আণবিক ভর কি হয়েছে? কম। সো সে কিন্তু বেশি ব্যাপিত হবে। আর HCl এর আণবিক ভর বেশি। সে কিন্তু কম ব্যাপিত হবে এবং HCl এর কাছাকাছি একটা জায়গায় মিলিত হবে। সো এখান থেকে বলতে পারো তুমি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ওকে? আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। ঠিক আছে? ওকে, চলো পরবর্তী টপিকে যাব। ওকে, চলো এটা দেখো। তাহলে ব্যাপন হার পরীক্ষা। তো এখন দেখো। তো এখন আমরা টেস্ট করবো হইতেছে ব্যাপনের উপর তাপমাত্রার প্রভাব, হ্যাঁ? ব্যাপনের উপর তাপমাত্রার প্রভাব। তো একটা কথা মাথায় রাখো, তাপমাত্রা বাড়ালে, হ্যাঁ? তাপমাত্রা বাড়ালে বৃদ্ধি করলে ব্যাপন হার বৃদ্ধি পায়। ঠিক আছে? ব্যাপন হার বৃদ্ধি পায়। আচ্ছা। ওকে। সো দেখো এখানে এটা নরমাল একটা পানি। এটা কিন্তু ঠান্ডা পানি। ঠান্ডা পানি। আচ্ছা। সরি, ঠান্ডা পানি না, এটা গরম পানি আছে। ওকে। ও না, ঠান্ডা পানি। হ্যাঁ, ঠান্ডা পানি। তো এখন কি করছে এখানে তুমি চায়ের যে প্যাকটা আছে, প্যাকটা এখানে ভিজাইছো, ডুবাইছো। ঠিক আছে? তো এখন কি হবে বলো দেখি। তো গ্র্যাজুয়ালি কিন্তু এই পানির বর্ণটা কি হবে? পানির বর্ণটা ধীরে ধীরে লাল হবে, বুঝছো? ধীরে ধীরে লালে রূপান্তর হবে, লাল। ওকে। তো এখন তুমি যেরকম যদি শীতল পানি দাও, মানে ঠান্ডা পানি ইউজ করো, দেখবা হুম আস্তে আস্তে তোমার লাল হইতেছে। কিন্তু দেখো যখন তোমার এই চায়ের কাপটার মানে পানিটা যখন তোমার গরম হবে, বুঝছো, তখন দেখবা খুব দ্রুত, মানে অতি দ্রুত কি হইতেছে বলো দেখি। অতি দ্রুত চায়ের কাপ লাল হয়ে যাইতেছে। ওকে। এগেইন বলি, যখন তুমি টি প্যাকটা এখানে ঢুকাই ভেজাবা, হ্যাঁ, তখন কিন্তু কি হবে, যদি পানিটা ঠান্ডা হয় তখন দেখবা পানিগুলো কিন্তু আলটিমেটলি খুব ধীরে ধীরে, হ্যাঁ, ধীরে ধীরে লাল হচ্ছে। তার মানে ধীরে ধীরে ব্যাপিত হইতেছে। এখন যখন তুমি এই পানিগুলো গরম হবে, বুঝছো, গরম যখন হবে তখন দেখবা টি প্যাক ডোবানোর পর আলটিমেটলি অনেক কম সময়ের মাঝে কিন্তু তোমার এটা কি হইতেছে বলো দেখি, লাল হইতেছে, বুঝছো? তো এখান থেকে দেখো, তো টি প্যাক থেকে চা কি হয় বলো দেখি, ব্যাপিত হয়ে যায়, বুঝছো? তো দেখো যখন তুমি ঠান্ডা পানি ইউজ করতেছিলা তখন কিন্তু ব্যাপন হারটা কম হইতেছিল। তো ব্যাপন হার যেহেতু কম হইতেছিল তার মানে তোমার লাল হইতে বেশি সময় লাগতেছিল, বুঝছো? আর যখন তোমার গরম পানি ইউজ করতেছিলা তখন কিন্তু ব্যাপন হারটা কি হইতেছিল বলো দেখি, বৃদ্ধি পাচ্ছিল। তো যেহেতু ব্যাপন হার বাড়ছে তার মানে তোমার সময়টা কি লাগছে বলো দেখি, কম লাগছে। তো আশা করি তুমি এখান থেকে বুঝতে পারো এবং সিদ্ধান্ত নিতে পারো, হ্যাঁ? তাপমাত্রা বাড়ালে তোমার ব্যাপন হারটা বৃদ্ধি পায় এবং তাপমাত্রা কমালে ব্যাপন হার কি হয় বলতো, হ্রাস পায়। সো এগেইন বলি, যদি তুমি ঠান্ডা পানি ইউজ করো তখন সম্পূর্ণ পানি লাল হইতে বেশি সময় লাগবে। আর বেশি সময় লাগা মানে কি, তার ব্যাপন হার কম। ওকে। আর যখন তুমি গরম পানি ইউজ করছো তখন তোমার ব্যাপন হারটা কি হয়েছে বলো দেখি, বৃদ্ধি পাইছে এবং যখন লাল হইতে সময় কম লাগছে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো এটা হিসাব করো একটু। তো এখানে পানি নিছো, নরমালি ঠান্ডা পানি নিছো, বুঝছো? তো ঠান্ডা পানি। তো এখন তুমি এটা হইতেছে তরল, তরল, তরল নীল। নীল হইতেছে আমরা যে কাপড়ে দিই, হ্যাঁ, সাদা কাপড়ে যে নীলগুলো দিই সেটা। তো তুমি তরল দিছো, তো এটা ঠান্ডা পানি। সে এখন তুমি যখন ঠান্ডা পানিতে দিবা দেখবা ব্যাপিত হয়ে পুরো পানি নীল 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 রঙের রূপান্তর হইতে সময় বেশি লাগবে, বুঝছো? তার মানে দেখো যখন ঠান্ডা ছিল তখন ব্যাপন হার কম হবে। আর যখন এখন কি করছো তুমি, গ্রাজুয়ালি তাপমাত্রা বাড়াইছো, পানিতে তাপমাত্রা বাড়াচ্ছ। তো তাপমাত্রা বাড়াতে এখন কি হবে বলো দেখি, তখন দেখবা যে পুরো গ্লাস কি হয়েছে বলো দেখি, খুব তাড়াতাড়ি নীল হয়ে গেছে। তার মানে দেখো ব্যাপিত হইতে সময় কম লাগছে, তার মানে ব্যাপন হারটা বাড়ছে। ওকে। তো এখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো কি বলো দেখি, যখন তাপমাত্রা বাড়াবা তখন কিন্তু ব্যাপন হারটা বাড়বে এবং তাপমাত্রা যখন তুমি কমাবা তখন কি হয় বলো দেখি, ব্যাপন হার কমবে। আর ব্যাপন হার বাড়লে পুরো এলাকায় ছড়াই পড়তে সময় কম লাগে এবং ব্যাপন হার কমলে পুরো এলাকায় ছড়াই পড়তে ব্যাপন হার কি বলো দেখি, কম লাগে, বেশি লাগে। ঠিক আছে? ওকে। ওকে, চলো আরেকটা এক্সাম্পল দিই। দেখো পারফিউম বা বডি স্প্রে যখন তুমি ইউজ করছো, বডি স্প্রে, ঠিক আছে,
তো বডি স্প্রে যখন তুমি ছাড়ো, হ্যাঁ? তো ছাড়লে কি হয় বলতো? আ তখন দেখবা তুমি রুমে ধরো এটা রুম, হুম? রুমের এক কোণায় ছাড়ছো। এটা হইতেছে এক কোণায় ছাড়ছো, বুঝছো? তো দেখো যখন তুমি এখানে ছাড়ছো তখন কিন্তু এই অঞ্চলে কি হইছে বলতো? বডি স্প্রের ঘনত্বটা বেশি হইছে না? তো ঘনত্ব কি হবে? বেশি হইছে। কিন্তু কিছু সময় পরেই দেখবা, হ্যাঁ? এখানে কিন্তু শুরুতেই এখানে গন্ধ ছিল না। ঠিক আছে? কিছু সময় পরেই দেখবা পুরো ঘরে কিন্তু তোমার এই যে পারফিউমটা কি হয়েছে বলতো? ছড়াই পড়ছে, বুঝছো? মানে ব্যাপিত হইতেছে। ওকে দেখো। তো এটা কতক্ষণ পর্যন্ত ব্যাপিত হয়? তো প্রথমত দেখো এখানে ঘনত্বটা বেশি ছিল। তো পরবর্তীতে দেখো এমন একটা সময় আসবে, বুঝছো? দেখবা পুরো ঘরে কি হয়েছে বলতো? গন্ধ ছড়ায় পড়ছে এবং কোন জায়গায় কিন্তু বেশি বা কম এরকম নাই। পুরো ঘরে সমান পরিমাণ গন্ধ ছড়ায় পড়ছে, ওকে? দেখো এই যে তোমার বেশি ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্ব অঞ্চলে দেখো কোনো চাপ ছাড়াই ছড়াই পড়তেছে, বুঝছো? তার মানে স্বতঃস্ফূর্তভাবে ছড়াই পড়তেছে। ওকে? এবং কতক্ষণ পর্যন্ত ছড়াচ্ছে বলো দেখি? যতক্ষণ না পুরো ঘরের কি হয় বলো দেখি? ঘনত্ব সমান হয়, বুঝছো? তো এই যে প্রক্রিয়া একে আমি কি বলবো? ব্যাপন বলি, ঠিক আছে? ওকে দেখো তো গাছে কাঁঠাল, হ্যাঁ? কাঁঠাল, ঠিক আছে? কাঁঠাল পাকলে কি হয় বলো দেখি? তো কাঁঠাল পাকলে দেখবা পুরো এরিয়ায় কি হয় বলো? ছড়ায় পড়ে। কি ছড়ায় পড়ে বলতো? সুবাস বা গন্ধটা ছড়ায় পড়ে। তো এই যে তোমার কাঁঠালের গন্ধটা চারদিকে ছড়ায় পড়তেছে, বুঝছো? এই ছড়ায় পড়াটাকে আমরা কি বলবো বলো দেখি? ব্যাপন প্রক্রিয়ার ফল বলবো, বুঝছো? ওকে। তো এগেইন বলি, ব্যাপন মূলত হয়, হ্যাঁ? স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে? এবং উচ্চ ঘনত্ব স্থান হতে নিম্ন ঘনত্ব স্থানে যায়। ঠিক আছে? উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বে যায়। এটা কতক্ষণ চলে বলো দেখি? এটা ততক্ষণই চলে যতক্ষণ পর্যন্ত তাদের ঘনত্ব কি হয় না বলো দেখি? সমান না হয়। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো এখন নিঃসরণ করব। ওকে, নিঃসরণ বা ইফিউশন, ওকে? সো এখন মাথায় রাখো, নিঃসরণ কাকে বলা হয়? আচ্ছা দেখো আমরা বডি স্প্রে গুলো দিয়ে হিসেব করব। বডি স্প্রে, এসপি আর এ ওয়াই, আচ্ছা বডি স্প্রে। সো এখন বডি স্প্রেতে কি হয়? তো ধরো এরকম একটা বডি স্প্রেয়ার আছে, একটা বোতল, ঠিক আছে? এর মাঝে দেখো এখানে গ্যাসগুলো তরল অবস্থায় আছে, বুঝছো? তরল গ্যাস। এখন এটা হইতেছে তোমার সিপিটা, এটা ছিদ্রটা, বুঝছো? তো ছিদ্রটা কি বলতো? সরু ছিদ্র না? সরু ছিদ্র। হ্যাঁ, তো এখন তুমি যখন এখানে প্রেস করো মানে হাত দিয়ে চাপ দাও তখন কি হয় বলতো? সরু ছিদ্র পথে তো গ্যাসটা যে বের হয় এটা কি আস্তে বের হয় না অনেক দ্রুত বের হয়? অনেক দ্রুত, বুঝছো? অনেক দ্রুত, হ্যাঁ? অনেক দ্রুত কি হয় বলো দেখি? গ্যাস বের হয়। তো এই যে দেখো এখানে তোমার পাত্রের মাঝে, হ্যাঁ? পাত্রের মাঝে চাপ কিন্তু বেশি থাকে। পাত্রের চাপ কিন্তু কি থাকে বলো দেখি? বেশি থাকে। আর পরিবেশের চাপ কি থাকে বলো দেখি? পরিবেশের চাপ কি থাকে? পরিবেশের চাপ কম থাকে। চলো একটু চেক করে নিই, হ্যাঁ? ওকে। পরিবেশের চাপটা কি থাকে? কম থাকে, ওকে? তো দেখো পাত্রের ভেতরে বেশি চাপ থাকে এবং পরিবেশের চাপটা কম থাকে। তো যখন তুমি প্রেস করো, হ্যাঁ? তো প্রেস করলে কি হয় বলো দেখি? এই যে সরু যে ছিদ্রপথটা আছে এই ছিদ্রপথ দিয়ে কিন্তু গ্যাস অনেক দ্রুত বের হয়ে যায়, বুঝছো? আচ্ছা, তো এখন সংজ্ঞায়িতটা এভাবে করবা, ঠিক আছে? সংজ্ঞায়িত কিভাবে করবা বলো দেখি? তো নিঃসরণ। তো সরু ছিদ্রপথে, ঠিক আছে? সরু ছিদ্রপথে কোন গ্যাস সজোরে, হ্যাঁ? সজোরে উচ্চ ঘনত্বের স্থান অর্থাৎ দেখো বডি স্প্রেয়ারের ভেতরে কিন্তু ঘনত্বটা বেশি থাকে, হ্যাঁ? বা উচ্চ চাপটা বেশি থাকে। উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের নিম্ন চাপের স্থানে সৌর ছিদ্রপথে কোনো কোনো গ্যাসের উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানে সজোরে মানে অনেক দ্রুত, ঠিক আছে? সজোরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলে, ঠিক আছে? ওকে। তো এখন
আশা করি তুমি নিঃসরণের সংজ্ঞা পাই গেছো, বুঝছো? তো নিঃসরণ কাকে বলা হয়? নিঃসরণ হইতেছে তোমার সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে গ্যাস বেরিয়ে আসে কি বলা হয়? নিঃসরণ বলে। ওকে, তো চলো। আচ্ছা, এখান থেকে দেখো এই যে ছিদ্রপথটা আছে না, সরু ছিদ্রপথে, এই ছিদ্রপথকে, হ্যাঁ, এই ছিদ্রপথকে পিনহোল বলা হয়। পিনহোল বলা হয়, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখবা। পিনহোল বলা হয়। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সো চলো এখন নিঃসরণের বৈশিষ্ট্য পড়বো। নিঃসরণের বৈশিষ্ট্য। তো এক এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সরু ছিদ্রপথ লাগবে। সরু ছিদ্রপথ লাগবে। পথ দিয়ে সজোরে গ্যাস বের হবে, ঠিক আছে? সজোরে গ্যাস বের হবে। ওকে, ২ নাম্বার দেখো, তো মাথায় রাখবা বোতলের ভিতরে চাপ, ঠিক আছে? বোতলের ভিতরের চাপ পরিবেশের চাপের থেকে বেশি। বেশি থাকবে, অনেক বেশি থাকবে, ঠিক আছে? তো ৩ নাম্বার কন্ডিশনটা দেখো, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের নিঃসরণ ঘটে, ঠিক আছে? কঠিন এবং তরলের জন্য নিঃসরণ হয় না। শুধুমাত্র গ্যাসীয় পদার্থের, গ্যাসীয় নিঃসরণ ঘটবে। তার মানে কঠিন তরল কি হয় বলো দেখি? কঠিন হয় না, তরলও হয় না। হয় না, ঠিক আছে? তার মানে নিঃসরণ শুধু হয় কার বলো দেখি? গ্যাসীয় পদার্থের জন্য। আচ্ছা, ৪ নম্বর বৈশিষ্ট্য দেখো, হুম? নিঃসরণ কতক্ষণ পর্যন্ত চলে বলো দেখি? আচ্ছা, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। স্বতঃস্ফূর্ত, হ্যাঁ? স্বত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। তো দেখো, তার মানে চাপ দিতে হয়, বুঝছো? চাপের পার্থক্য থাকে, ঠিক আছে? চাপের পার্থক্য থাকে। এখন দেখো, চাপের পার্থক্য থাকলে ঘনত্বের পার্থক্য কিন্তু থাকবে, ঠিক আছে? ৫ নাম্বার দেখো, কতক্ষণ পর্যন্ত নিঃসরণ প্রক্রিয়া চলবে? তো মাথায় রাখবা নিঃসরণ প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না চাপ সমান হয়, বুঝছো? যতক্ষণ চাপ সমান হয়। আর ব্যাপন প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলছিল? যতক্ষণ না ঘনত্ব সমান হয়, ঠিক আছে? চাপ সমান হয়, না হয় ততক্ষণ চলে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো কয়েকটা এক্সাম্পল দেখি, হ্যাঁ? তো এক্সাম্পল দেখো, ধরো টায়ার, এটা কিন্তু কি বলতো? টায়ার। ওকে, সো এগুলো কিন্তু অনেক বেশি ফোলানো, মানে চাপ কি বলতো? টায়ারের চাপ বেশি না? চাপ অনেক বেশি। ওকে, চাপ বেশি। এটা ধরো বেলুন। ওকে, তো বেলুন, এটা কিন্তু টায়ার। এটা কি বলতো? বেলুন। সো দেখো, এখানে দেখো ভিতরে, ভিতরে কি থাকে বলতো? ভিতরে চাপ অনেক বেশি। সো দেখো, এখন তুমি একটা কাজ করছো আর পরিবেশের চাপ কম, পরিবেশের চাপ কম। ওকে, সো দেখো এখন কি হয়েছে? তো এখন তুমি এটা কাজ করছো, পিন দিয়ে বেলুনটাকে ফুটা করে দিছো, ফুটা করছো, ফুটা। তো কি হয় বলতো? যে জায়গায় ফুটা করছো সেখান দিয়ে কিন্তু দেখো সজোরে গ্যাস বের হয়ে আসবে, বুঝছো? সজোরে গ্যাস বের হয়ে আসবে, ঠিক আছে? সরু ছিদ্রপথ দিয়ে কি করবে? সজোরে গ্যাস বের হয়ে আসবে। সেম ভাবে তুমি টায়ারটাকে ফুটা করে দাও, কি হয় বলো দেখি? সরু ছিদ্রপথে অনেক জোরে গ্যাস বের হয়ে আসবে। তো এখন এই যে গ্যাস বের হয়ে আসতেছে, এটাকে আমি নিঃসরণ বলবো। তো এখন এই যে নিঃসরণটা কতক্ষণ চলবে বলো দেখি? যতক্ষণ দেখো এই বেলুনের ভিতরে চাপ এবং পরিবেশের চাপটা সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই নিঃসরণটা চলবে। এগেইন, টায়ারের ভিতরে চাপ এবং বাইরের চাপ যদি সমান না হয়, বুঝছো? ততক্ষণ পর্যন্ত এটা চলবে। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো এখন দেখো বাস্তব জীবনে তোমার নিঃসরণের, আচ্ছা, বাস্তব জীবনে নিঃসরণের ব্যবহার দেখবো, ঠিক আছে?
এক নাম্বার দেখো বডি স্প্রে। বডি স্প্রেতে নিঃসরণ ব্যবহার করা হয়, বুঝছো? দেখো বডি স্প্রে যখন ভিতরের চাপ অনেক বেশি থাকে, বুঝছো? দেন যখন চাপ দাও তুমি, তখন কি হয় বলতো, ছিদ্র পথ দিয়ে পারফিউম বের হয়ে আসে। ওকে, বডি স্প্রেতে ব্যবহার করি। ওকে, এটা একটা। ২ নাম্বারে হতে পারে দেখো, তুমি হয়তোবা দেখছো যে সিএনজি আছে না? আচ্ছা, বিভিন্ন যানবাহনে জ্বালানি, ঠিক আছে? বিভিন্ন যানবাহনে জ্বালানি। আচ্ছা, জ্বালানিতে, হ্যাঁ? বিভিন্ন যানবাহনের জ্বালানিতে সিএনজি ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখো সিএনজিটা কি? তো এই সিএনজি হচ্ছে তোমার, হ্যাঁ? সিএনজি হইতেছে তোমার দেখো কম্প্রেসড 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 ন্যাচারাল এনএটিইউ ন্যাচারাল গ্যাস। ওকে? সো এখন কম্প্রেসড মানে কি বলতো? সংকুচিত। এর মানে হইতেছে সংকুচিত। সংকুচিত ন্যাচারাল মানে প্রাকৃতিক গ্যাস। তো এখন আমরা প্রাকৃতিক গ্যাস বলতে কিন্তু মিথেনকেই বুঝি, ঠিক আছে? প্রাকৃতিক গ্যাস বলতে আমরা মিথেনকেই বুঝি। তার মানে CH4। সো এখন দেখো বিভিন্ন যানবাহনের জ্বালানিতে আমরা সিএনজি ব্যবহার করা হয়। এখন সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, হ্যাঁ? এখন দেখো, সো এখন এটা কেমন করে ইউজ করা হয়? দেখবে বিভিন্ন তোমার সিলিন্ডার গুলো আছে না? তো এই সিএনজি বা এই আমাদের মিথেন গ্যাস কি করা হয় বলো দেখি? তোমার এই সিলিন্ডার গুলোতে কি করা হয় বলো? একদম অনেক চাপ দিয়ে, হ্যাঁ? গ্যাসকে কি করা হয় বলতো? অনেক চাপে, হুম? সিলিন্ডারের ভিতরে অনেক চাপে, অনেক চাপে গ্যাসকে কি করা হয় বলো দেখি? গ্যাসকে স- তরলের তরল আকারে, হ্যাঁ? তরল আকারে স্টোর করা হয়, বুঝছো? STORE, স্টোর করা হয়, ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো এটা। ওকে, ঠিক আছে, চলো এখন। তো এখন সিএনজি কিভাবে করা হয় বলতো? সংকুচিত করা হয়। দেখো প্রাকৃতিক গ্যাস মিথেনকে কি করা হয়? এরকম সিলিন্ডারের ভিতরে অনেক চাপ দেওয়া হয়। মিথেন তো গ্যাস, ঠিক আছে? তো এখন অতিরিক্ত চাপের ফলে মিথেন কি হয় বলো দেখি? এখানে তরল আকারে থাকে, বুঝছো? তো এখানে কি থাকে বলতো? তরল গ্যাস, তরল, ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। এবং ৩ নাম্বার দেখো, রান্নার কাজে জ্বালানি হিসেবে, বুঝছো? রান্নার কাজে, রান্নার কাজে জ্বালানি হিসেবে, হ্যাঁ? তো আমরা কিন্তু গ্যাসের চুলা বলি, হ্যাঁ? হিসেবে। তো আমরা গ্যাসের সিলিন্ডার গুলো আছে না? মাথায় রাখবা, গ্যাস সিলিন্ডারে কি করা হয়? গ্যাস সিলিন্ডারে, দেখো এটা কিন্তু গ্যাস সিলিন্ডার, ঠিক আছে? তো এখানে প্রোপেন, প্রোপেন অথবা দেখো বা বিউটেন গ্যাস কি করা হয় বলো দেখি? এগুলো কিন্তু গ্যাস, ঠিক আছে? বিউটেন গ্যাস অতিরিক্ত চাপ প্রদান করা হয়, ঠিক আছে? অতিরিক্ত চাপ প্রদান করে গ্যাসকে তরলে রূপান্তর করে সিলিন্ডার জাত করা হয়, সিলিন্ডারে করে বাজারজাত করা হয়, বুঝছো? তো এগেইন বলি, দেখো এখানে মিথেন বলো, এখানে প্রোপেন বা বিউটেন যাই বলো না কেন, এরা কিন্তু গ্যাস, হ্যাঁ? তো এদের কি করে? অতিরিক্ত চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করার ফলে আয়তন সংকুচিত হয়, এবং সংকুচিত হলে কি হয় বলো দেখি? এরা গ্যাস থেকে তরলে রূপান্তর হয় এবং তরল আকারে তোমার সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, চলো এখন ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য দেখবো। ব্যাপন ও নিঃসরণের তুলনা দেখো, চলো তুলনা সরণের সাদৃশ্য পড়বো, ঠিক আছে? ১ নম্বর দেখো, হুম, ওকে, চলো সাদৃশ্য না পার্থক্য দেখবো, ঠিক আছে? পার্থক্য, হ্যাঁ?
সো এটা কি হবে বলতো? পার্থক্য। ওকে, চলো। ঠিক আছে, এখন দেখো এখানে এটা হচ্ছে ব্যাপন। এটা কি বলতো? নিঃসরণ, হ্যাঁ। সো মাথায় রাখবা, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। প্রথমে সংজ্ঞাগুলো দিবা, ঠিক আছে? সংজ্ঞাগুলো দিবা, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। আচ্ছা, ২ নাম্বার দেখো, ব্যাপন কোন দিক থেকে কোন দিকে আসে বলো দেখি? উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্ব। নিম্ন ঘনত্বে। আর নিঃসরণ কোথায় আসে বলো দেখি? উচ্চ চাপ হতে নিম্ন চাপে, ঠিক আছে? উচ্চ চাপ হতে নিম্ন চাপে। ওকে? তো এটাই, হ্যাঁ? তো মাথায় রাখো, হুম? ৩, এখন ব্যাপন প্রক্রিয়া কাদায় কাদায় হইছিল। দেখো মাথায় রাখবা, কঠিন, তরল, গ্যাসীয় সবারই কিন্তু কি হয় বলো দেখি? ব্যাপন হয়, বুঝছো? ব্যাপন হয়। কিন্তু দেখো, তুমি জাস্ট একটু নজর দিলেই বুঝতে পারবা, নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের হয়, বুঝছো? গ্যাসীয় পদার্থের হয় শুধুমাত্র। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, চলো এগুলোই। হুম? তো এখন পরবর্তী একটা কোশ্চেন আসে এরকম। হুম? দেখো, আহ পারফিউম, হ্যাঁ? আহ আচ্ছা, এমন কোন কোশ্চেনটা এরকম, হ্যাঁ? একই সাথে নিঃসরণ এবং ব্যাপন ঘটে এরকম কয়েকটা উদাহরণ দাও। একই সাথে, ঠিক আছে? একই সাথে ব্যাপন ও নিঃসরণ ঘটে এরকম কয়েকটা উদাহরণ দাও। এরকম কয়েকটা ঘটনার উদাহরণ দাও। উদাহরণ দাও, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? সো এখন দেখো, প্রথমত ১ নাম্বার উদাহরণ দেখো। আচ্ছা, গাছ পাকা কাঁঠাল। গাছ পাকা কাঁঠাল, হ্যাঁ? দেখো, গাছ পাকা কাঁঠাল কি হয়েছিল বলো দেখি? যখন কাঁঠাল পাকে, হ্যাঁ? তো কাঁঠাল পাকলে কি হয় বলতো? কাঁঠালের ছিদ্রপথে। তো কাঁঠালের ছিদ্রপথ দিয়ে, ঠিক আছে? কাঁঠালের ছিদ্রপথ দিয়ে কি হয়? গন্ধ বের হয়ে যায়, বুঝছো? গন্ধ বের হওয়াটা বের হওয়া, এটা কোন প্রক্রিয়া? নিঃসরণ প্রক্রিয়া, ঠিক আছে? নিঃসরণ প্রক্রিয়া। আর এখন পুরো এলাকায় সেই গন্ধ ছড়ায় দেওয়ার দায়িত্ব কার বলো দেখো? ব্যাপনের, হ্যাঁ? পুরো এলাকা, ঠিক আছে? এখন চারপাশে দেখো, চারপাশে, হ্যাঁ? চারপাশে গন্ধ ছড়ানো দায়িত্ব কার বলো দেখি? ছড়ানো ব্যাপন। ওকে, এখন দেখো এগেইন বলি, প্রথম দেখো যখন কাঁঠালটা পাকে, হ্যাঁ? তো কাঁঠালে কিন্তু দেখো কি হয়? ছিদ্রপথ দিয়ে কি হয় বলতো? গন্ধ বের হয়ে যায়। তো এটা কিন্তু সরু ছিদ্রপথে বের হয়েছে, তার মানে এটা নিঃসরণ প্রক্রিয়া। আর বের হওয়ার পরে, হ্যাঁ? নিঃসরণ প্রক্রিয়ার পরপরই কি হয় বলতো? এই যে গন্ধটা বের হইছে সেটা কিন্তু পুরো এলাকাটায় ছড়ায় পড়ে। তো সেটা কিন্তু আল্টিমেটলি ব্যাপন প্রক্রিয়া। তো এখানে বলতে পারো না যে আগে ঘটতেছে বলো দেখি? আগে নিঃসরণ ঘটে তারপরে ব্যাপন ঘটে, ঠিক আছে? সো ২ নাম্বার এক্সাম্পল দেখো, বডি স্প্রে। ওকে, দেখো বডি স্প্রে কিভাবে হয়? হুম? তো বডি স্প্রে হতে কি হয় বলতো? বডি স্প্রেয়ারের সরু ছিদ্রপথে কি হয়? সরু ছিদ্রপথে সজোরে পারফিউম বের হওয়া কোন প্রক্রিয়া?
সজোরে গ্যাস বের হওয়া কোন প্রক্রিয়া বলো? গ্যাস বের হয় নিঃসরণ প্রক্রিয়া। এখন পরবর্তীতে সেই পারফিউম কিন্তু পুরো রুমে ছড়ায় পড়ে, বুঝছো? পরে পুরো পারফিউম পুরো রুমে ছড়িয়ে পড়ে, ছড়ায়। এটা কার দায়িত্ব বলো দেখি? ব্যাপনের দায়িত্ব। তো আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে দেখো তুমি জাস্ট একটা সিদ্ধান্ত নিতে পারো, কে আগে ঘটে বলো দেখি? আগে নিঃসরণ ঘটে, বুঝছো? আগে নিঃসরণ, পরে ব্যাপন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, চলো তাহলে এখানে কি বলো দেখি? ব্যাপন পরে ঘটে, ব্যাপন পরে ঘটে। 4, নিঃসরণ কি হয় বলতো? নিঃসরণ আগে ঘটে। ঠিক আছে, সো এই কয়েকটা পার্থক্য তুমি মুখস্থ করতে পারো। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। চলো এখন এখানে কিন্তু বলছিলাম যে বাস্তব জীবনে নিঃসরণের ব্যবহার। হ্যাঁ, তো বডি স্প্রেয়ারতে আমরা ব্যবহার করি, এটা একটা হলো। বিভিন্ন যানবাহনে জ্বালানি সিএনজি হিসেবে ব্যবহার করা হয়। তো সিএনজি হইতেছে কি বলতো? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, অর্থাৎ সিলিন্ডারের ভিতরে মিথেন গ্যাসকে সংকুচিত করে কি করা হয়? গ্যাস থেকে তরলে রূপান্তর করে বাজারজাত করা হয়। ঠিক আছে, এখন এই যে যখন তুমি গাড়ি চলে, হ্যাঁ, গাড়ি চালানোর সময় এই সিলিন্ডার আছে না, সিলিন্ডার হতে বুঝছো সজোরে, ঠিক আছে, সিলিন্ডার হতে কি করে বলো দেখি? সজোরে, হ্যাঁ, সজোরে গ্যাস বের হয়। হ্যাঁ, গ্যাস বের হয় ইঞ্জিনে যায়, বুঝছো? বের হয় ইঞ্জিনে প্রবেশ করে। ঠিক আছে, তো এটা কোন প্রক্রিয়া? সজোরে বের হওয়া মানে কোন প্রক্রিয়া বলো দেখি? সরু পাইপ দিয়ে সজোরে বের হয়, তার মানে এটি নিঃসরণ প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। এগেইন দেখো, যখন তুমি রান্না করো, রান্নার কাজে কি করা হয়? তো গ্যাস সিলিন্ডারে কিন্তু প্রোপেন এবং বিউটেন গ্যাস কি করা হয় বলতো? বাজারজাত করা হয়। সো প্রোপেন বিউটেন যেহেতু গ্যাস, তো এদেরকে অতিরিক্ত চাপে সংকুচিত করা হয়। হ্যাঁ, সংকুচিত করার ফলে গ্যাস থেকে তরলে রূপান্তর করা হয়, তার মানে তরল। তো যখন তুমি জ্বালানি ভাই রান্না করো, তখন কি হয় বলো? রান্না করার সময় তোমার এখানে গ্যাস লাইন আছে, গ্যাস লাইন থেকে অনেক জোরে কি হয় বলো? গ্যাস বের হয়ে যায় এবং তুমি রান্না করতে পারো। সো এটাও কিন্তু নিঃসরণ প্রক্রিয়া। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো না বুঝতে পারলে আমাকে জানাবা। ওকে, তো আশা করি প্রত্যেক টপিকস গুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং বেসিক ক্লিয়ার করার মতো। তো তুমি যদি এগুলো সুন্দর করে আয়ত্ত করতে পারো, আশা করি সমস্যা থাকার কথা নয়। সো এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। ওকে, তো এগেইন বলি, যার হইতেছে আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। আর এটা জানলে এনাফ। ঠিক আছে, তো এই ম্যাথটা তুমি দেখতে পারো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ছিল। আর ইকুয়েশনটা নিজে নিজে করে নিবা। ওকে, তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।